আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিগিনার্স এবং যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য। তো আমরা ফিউচার মানে ভবিষ্যতে আমরা কোনো কাজ করব, ভবিষ্যৎকালে আমরা কোনো কাজ করব, এরকম এক্সপ্রেশনের জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি। এবং আমরা প্রতিদিন কথাবার্তা বলার সময় আমাদের প্রিয়জনদের সাথে আমরা এক্সপ্রেস করি, সে এখন আসবে, সে এখন খেলতে যাবে, আমি এখন পড়বো, তারা এখন আসবে, সে এখন ঘুমাবে, আমি এখন ঘুরতে যাব। এই জাতীয় ভবিষ্যতে আমরা কোনো কাজ করি, তখন আমাদেরকে ভবিষ্যৎকালের কথাগুলো এক্সপ্রেস করতে হয়। তো এখন আমরা কিভাবে ইংরেজিতে এক্সপ্রেস করব সেটা আমরা এখন দেখাতে যাচ্ছি। প্রথমে আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এটা অ্যাক্টিভ টেন্স। তো টেনের উপর হলো বে, ব, বা, বেন। এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমাদের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, উইল, শেল, বি ওয়ান, অবজেক্ট এন্ড ভার্ব যদি থাকে। আর এখানে উইল শেল দুইটা আছে, দুইটার সাথে আমরা আই এবং উইর সাথে শেল বসাবো, আই এবং উইর সাথে শেল বসাবো, আর উইল সবার সাথে বসাবো। এই জন্য আমরা উইল ব্যবহার করব। আর যদি শেল ইউজ করতে চাই আমরা আই উইর সাথে শেল ইউজ করব। এখানে আমরা তিনটা সেন্টেন্স, এখানে আমরা তিনটি সেন্টেন্স লিখেছি। এই একটা স্ট্রাকচারকে ফলো করে আমরা এরকম 3000 সেন্টেন্স লিখতে পারি। আমরা তিনটা যদি আমরা বুঝতে পারি, আমরা 3000 সেন্টেন্স বুঝতে পারবো। বাবা আমার জন্য দুটি মোবাইল কিনবে, এরপরে তারা আজ মাঠে ফুটবল খেলতে যাবে, তুমি আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা। এটা হলো আমাদের সেন্টেন্স, হ্যাঁ বোধক। এখন এটাকে আমরা ইংলিশ করতে হলে, ইংলিশ বলতে হলে প্রথমে সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্টটা কি, নাউন অথবা প্রোনাউন অথবা নাউন প্রেস। নাউন হবে অথবা প্রোনাউন হবে অথবা নাউন প্রেস হবে। তো সাবজেক্টটা আমরা কিভাবে পাবো? একটা সেন্টেন্সের ভিতরে মনে করলাম যে আমরা কিছুই জানি না, সেন্টেন্সটা সাবজেক্ট কি জানি না, এখন সেটাকে আমরা বের করতে হলে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে অথবা ভার্বকে আমরা সাবজেক্টটা পাবো। যেমন এখানে আমরা যদি কে কিনবে, বাবা কিনবে। এখানে যদি প্রশ্ন করি কারা খেলতে যাবে, তারা খেলতে যাবে। এখানে যদি প্রশ্ন করি কে আলোচনা করবে, তুমি আলোচনা করবে। এইভাবে কে অথবা কারা। কে অথবা কারা দিয়ে আমরা ক্রিয়াকে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। আর সাবজেক্টটা নাউন এবং প্রোনাউন হবে। সাবজেক্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট, একটা সাবজেক্টের প্রেসিডেন্ট, একটা সাবজেক্টের মূল কর্তা। সাবজেক্ট না থাকলে কোনো ভ্যালু নেই। তো এখানে প্রথমে আমরা সেন্টেন্স গুলো লিখেছি কিভাবে। প্রথমে আমাদের সাবজেক্ট বাবা, বাবা ফাপা লিখলাম, উইল লিখলাম, এরপরে বি ওয়ান মানে কি না, বাই। আর অবজেক্ট কি, টু মোবাইলস, এটা একটা নাউন, দুইটা মোবাইল। ফর মি আমার জন্য, এটা গেল আমার জন্য, ফর মি। এরপরে ফরটা হলো প্রিপজিশন, ফরটা হচ্ছে প্রেপজিশন। প্রেপজিশনের পরে আমরা প্রোনাউন বসাইতে পারি, অবজেক্টিভ প্রোনাউন। এরপর একটা আছে তারা আজ মাঠে ফুটবল খেলতে যাবে, তারা আজ মাঠে ফুটবল খেলতে যাবে। এগুলো শেষে বে বে ব, বে ব বা বেন, বে ব বা বেন, এই সেটটা থেকে যে কোনো একটা থাকবে। তারা আজ মাঠে ফুটবল খেলতে যাবে, প্রথমে দে, এরপরে দেয়ের সাথে উইল বসে, দে উইল গো টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড টুডে। প্রথমে আমরা দে বসালাম, উইল শেল উইল বসালাম, বি ওয়ান গো বসালাম, টু প্লে খেলতে, এরপরে অবজেক্ট মানে নাউন, ফুটবল এটা একটা নাউন, এই জন্য অবজেক্ট। আর ভার্ব হলো ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড তো মাঠে। আর এটা হলো টুডে, টুডে মানে টাইম, এটা হলো প্লেস, আর এটা হলো টাইম। ভার্ব হচ্ছে প্লেস এবং টাইম, এটার নাম হলো অ্যাডভার্ব। এরপর একটা আছে তুমি আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা, তখন প্রথমে ইউর সাথে উইল বসে, এরপরে বি ওয়ান ডিসকাস দ্য ম্যাটার বিষয়টি ইন দ্য ফিল্ড ক্লাসে টুমরো,
আগামীকাল। এইভাবে সেটিং অফ দ্য ওয়ার্ড। সাবজেক্ট ইউ উইল বি ওয়ান ডিসকাস, আলোচনা করাটা ক্রিয়া। এরপরে অবজেক্ট নাউন দ্য ম্যাটার, বিষয়টি। ইন দ্য ক্লাস এটা প্লেস, টুমরো এটা টাইম, এটা হলো প্লেস, এটা হলো টাইম, এটা হলো প্লেস, এটা হলো টাইম। এইভাবে আমরা সেন্টেন্স করব এই স্ট্রাকচারটাকে ফলো করি। এরপরে আমরা যখন কথাবার্তা বলে থাকি আমাদের প্রিয়জনদের সাথে আমরা বলে থাকি তারা আজ আসবে না, আমি তোমাকে ফোন করব না, সেই আমার ফোন নাম্বারটি সেভ করবে না, তারা গাছগুলো রোপণ করবে না, তারা মাঠে খেলতে যাবে না। এভাবে আমরা না বোধক এক্সপ্রেশন করে থাকি। আমি এখন ঘুমাবো না, এভাবে এক্সপ্রেস করে থাকি বাংলায়। এখন আমাদেরকে ইংরেজিতে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। এখানে অ্যাফার্মেটিভ আছে, আমাদেরকে লিখতে হবে নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি? নেগেটিভ লিখতে হবে, নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ মানে না বোধক। তো এটা প্রথমে বাংলাটা আমরা চেঞ্জ করি, আমাদেরকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে কি? এখানে আমরা নট বসিয়ে দিলে হবে, এ নট। আর বাংলাটা হচ্ছে কিনবে না, যাবে না, করবা না, এ নাটা যোগ করে দিলে হচ্ছে। তো বাবা আমার জন্য 2টি মোবাইল কিনবে না, তারা আজ মাঠে ফুটবল খেলতে যাবে না, তুমি আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা না। তো ইংরেজিতে হলো শুধু আমাদেরকে নটটা যোগ করে দিতে হবে, আর সবকিছু ঠিক থাকবে। নট 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 হতো না, সব ঠিক থাকবে, শুধু নট যোগ করার কারণে নাটা আসবে। আগে ছিল বাবা আমার জন্য 2টি মোবাইল কিনবে, এখন না বোধক যখন আসছে শুধু নটটা আসছে, আর এখানে বাংলাতে নাটা আসছে, আর কিছু চেঞ্জ হয় নাই। একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, আর সব ঠিক থাকবে। এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে নেগেটিভ। হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো যদি আমরা স্ট্রাকচারটা মনে থাকে। এরপরে আসি ইন্টারোগেটিভ। আমরা যখন একে অন্যের সাথে কথা বলি তখন আমাদেরকে ইন্টারোগেটিভ ব্যবহার করতে হয়। যেমন, সে কি আজ আসবে? তুমি কি আমাকে ফোন করবে? তুমি কি আজ স্কুলে যাবা? তুমি কি তাকে সাহায্য করবা? তুমি কি আমার জন্য একটা ফুল কিনবা? এইভাবে আমরা এক্সপ্রেস করি, প্রশ্ন করি। তো প্রশ্নটা আমরা কখন করি? যখন আমরা বিদেশে থাকি বা ফরেন কোনো কোম্পানিতে আমরা জব করি, তখন আমাদেরকে প্রশ্ন করতে হয়, অথবা কোনো বিদেশির সাথে কথা বলতে হলে আমাদেরকে প্রশ্ন করতে হয়, তখন আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এখন আমরা বাংলাতে তো আমরা ব্যবহার করতে জানি, এখন আমাদেরকে ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা ডিসকাস করব। তো সবগুলো সিস্টেম একই, শুধু একটু এদিক সেদিক চেঞ্জ হবে। প্রথমে আমাদেরকে স্ট্রাকচারের নামটা চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ এরপরে আমাদেরকে চেঞ্জ করতে হবে এই স্ট্রাকচারটা। স্ট্রাকচার প্রথমে উইল শেল প্রথমে চলে আসবে, এরপরে আসবে সাবজেক্ট। উইল শেল সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট, এইভাবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে। এরপরে আমরা বাংলাটা চেঞ্জ করি, বাবা কি? প্রশ্ন, বাবা কি আমার জন্য 2টি মোবাইল কিনবে? কিনবে প্রশ্নবোধক চিহ্ন। তারা কি আজ মাঠে ফুটবল খেলতে যাবে? প্রশ্নবোধক। তুমি কি? তুমি কি আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা? করবা প্রশ্নবোধক। এইটা গেল আমাদের বাংলাতে চেঞ্জ করলাম। এখন আমরা ইংরেজিতে চেঞ্জ করতে হলে আমাদেরকেও একটু চেঞ্জ করতে হবে। এই প্রথমে উইল শেল আমাদেরকে বসাইতে হবে। উইল শেল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বগুলো আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। প্রথমে আমাদেরকে উইল বসাইতে হবে। উইল বসালাম, এরপরে কাপা, এই
প্রথমে আমাদেরকে উইল বসাইতে হবে, এরপরে প্রথমে আমাদেরকে উইল বসাইতে হবে, এরপরে ইউ, এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর কোনো চেঞ্জ নাই। উইল পাপা বাই 2 মোবাইলস ফর মি? বাবা কি আমার জন্য 2টা মোবাইল কিনবে? উইল দে গো টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড টুডে? তারা কি আজ মাঠে ফুটবল খেলতে যাবে? উইল ইউ ডিসকাস দ্য ম্যাটার ইন দ্য ক্লাস টুমরো? আগামীকাল কি বিষয়টি তুমি ক্লাসে আলোচনা করবা? এভাবে আমরা প্রশ্ন করি। এবার আসি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভে কিন্তু আমরা প্রশ্ন করে থাকি, যেমন সে কি আসবে না, তারা কি যাবে না, আমি কি বিষয়টি আলোচনা করব না, এইভাবে আমরা এক্সপ্রেস করি, কিও থাকে নাও থাকে। তো ইংরেজিতে কিভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে হয় সেটা আমরা আলোচনা করব। আমাদেরকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ। এখানে কিও থাকবে আবার নাও থাকবে। আমাদেরকে সূত্রটা চেঞ্জ করতে হবে, এটা একটু আমরা চেঞ্জ করে দিই। প্রথমে আমাদেরকে উইল শেল বসাইতে হবে, উইল, এরপরে শেল প্লাস সাবজেক্ট, এরপরে নট, এই চেঞ্জ। এটা আমাদের স্ট্রাকচার চেঞ্জ হলো। আর এরপরে আমাদেরকে বাংলাটা চেঞ্জ করতে হবে। বাবা কি আমার জন্য 2টি মোবাইল কিনবে না? প্রশ্নবোধক চিহ্নটা পরে বসবে, কিনবে না প্রশ্নবোধক, যাবে না প্রশ্নবোধক, করবা না প্রশ্নবোধক। তার বাবা কি আমার জন্য 2টি মোবাইল কিনবে না? তারা কি আজ মাঠে ফুটবল খেলতে যাবে না? তুমি কি আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা না? এইভাবে কিও থাকবে নাও থাকবে। তা আমাদের স্ট্রাকচার অনুযায়ী সব ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু আমাদের কি নটটাই যোগ করতে হবে। নট তো না, আর কিছু চেঞ্জ করা লাগবে না। আমাদের চেঞ্জ হয়ে গেছে। এইভাবে স্ট্রাকচারটাকে ফলো করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু আমাদের স্ট্রাকচার সেটিং অফ দ্য ওয়ার্ড জানতে হবে, কোনটার আগে কি বসাবো। এরপরে আমরা ডব্লিউএস কোশ্চেন করে থাকি, প্রশ্ন করে থাকি একে অন্যকে। কিভাবে? কখন তুমি ভাত খাবা, কখন তুমি যাবা, কেন তুমি আসবে, কার জন্য তুমি অপেক্ষা করবে, কতগুলো বই তুমি আজ কিনবে, কোন মাঠে তুমি ফুটবল খেলবে, কেন সেই তোমাকে বিষয়টি বলবে। এইভাবে আমরা প্রশ্ন করি স্টপ লোড দিয়ে দিয়ে। ইংরেজিতে আমরা কিভাবে এক্সপ্রেস করব সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। ইংরেজিতে দেখাতে হলে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, নিয়ম কানুন আছে। তো প্রথম আমাদেরকে স্ট্রাকচারের নামটা চেঞ্জ করতে হবে, সূত্রের নামটা কি চেঞ্জ করব আমরা? ডব্লিউএস কোশ্চেন, এই ডব্লিউএস কোশ্চেনস মানে আমরা প্রশ্নবোধক। এখন ডব্লিউএস কোশ্চেন গুলো কি? আমাদের একটা লেসন আছে, ওই লেসনটা আপনারা দেখে আসতে পারেন। এসডব্লিউ এর আলোচনা কমপ্লিটলি ভাবে আমরা আলোচনা করেছি যতটুকু সম্ভব হয়েছে, ওইটা দেখলে আমাদের চলবে। ওইখানে অনেকগুলো এসডব্লিউ দেওয়া আছে। এরপরে আমাদেরকে চেঞ্জ করতে হবে কি? আমাদেরকে এখানে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড একটা বসাইতে হবে, ওয়ার্ড প্লাস, আর কিছু লাগবে না। আর এখানে নটটা আমরা উঠাই দেব, এই, আর সব ঠিক থাকবে। ডব্লিউএস ওয়ার্ড উইল শেল সাবজেক্ট B1 অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এখানে একটা কোশ্চেন মার্ক থাকবে। এই আই এবং উই সাথে শেল বসাতে পারি,
আর উইল সবার সাথে বসতে পারে। তো এটা গেল আমাদের চেঞ্জ। এখন আমরা বাংলাটা চেঞ্জ করব। বাংলাটা কিভাবে চেঞ্জ করব? প্রথমে আমাদেরকে স্টপ ডট গুলা বসাইতে হবে। প্রশ্নবোধক থাকবে, ঠিক আছে। এখানে আমরা নাটা উঠাই দিয়ে এই আমাদেরকে নাটা উঠাই দিয়ে বসাইতে হবে। যেমন WS ওয়ার্ড উইল শেল সাবজেক্ট, B1 অবজেক্ট এন্ড ভার্ব, এইভাবে। এখন বাবা, লিখলাম বাবা কখন, বাবা কখন আমার জন্য 2টি মোবাইল কিনবে। এরপরে তারা কেন আজ মাঠে ফুটবল খেলতে যাবে। তুমি কিভাবে, কেন, কখন, এগুলা SW ওয়ার্ড। তুমি কিভাবে আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তুমি কিভাবে আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা। এখন এগুলাকে আমরা ইংলিশ করব। আমরা বাংলাটা চেঞ্জ করেছি। ইংলিশ করতে হলে আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্টপ ডটের যে স্ট্রাকচারটা আছে ওইটা ফলো করতে হবে। স্ট্রাকচারে কি, প্রথমে SW ওয়ার্ড বসাইতে হবে। প্রথমে আমাদেরকে হয়ান বসাইতে হবে। হয়ানটা হলো SW ওয়ার্ড, হয়ান। হয়ান বসালাম। হয়ান উইল পাপা বাই 2 মোবাইলস ফর মি, এইভাবে। এরপরে তারা কেন, why will they go to play football in the field today? সব ঠিক থাকবে, শুধু এখানে আমরা ইন্টারোগেটিভের আগে হোয়াইটা বসবো, স্টপলটা বসাবো। তুমি কিভাবে আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা। তো প্রথমে আমাদেরকে স্টপলট নিতে হবে। এখানে স্টপলট কি, কিভাবে, হাউ। এরপরে আমাদেরকে কি নিতে হবে, উইল অথবা শেল। তো আমরা কি নেব, ইউর সাথে আমরা উইল নেব, নিলাম উইল। এরপরে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টকে এখানে তুমি। কিভাবে বুঝলাম, এটা হলো কাজটা পুরাটা সে করছে, সে প্রেসিডেন্ট, এবং এটা একটা প্রনাউন, এটা কর্তা। হাউ উইল ইউ। এরপরে B1 মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের 3টা ফর্ম, 1 2 3। এখানে 1 এক নাম্বারটা বসবে। এখানে অনেকগুলো ওয়ার্ড। তুমি কিভাবে আগামীকাল বিষয়টি ক্লাসে আলোচনা করবা। এই এতগুলো ওয়ার্ডের থেকে আমরা কিভাবে বাছাই করব ক্রিয়াটা আমরা কিভাবে বাছাই করব। ক্রিয়াটা বাছাই করব, ক্রিয়াটা একটা অ্যাকশন বুঝাবে, একটা কাজ বুঝাবে, যে একটা কাজ করছে। ক্রিয়াটা অ্যাকশন বুঝাবে। যেমন এখানে তুমি, এটা কোনো অ্যাকশন বুঝাচ্ছে না। কিভাবে, এটা কোনো অ্যাকশন বুঝাচ্ছে না। আগামীকাল, এটাও কোনো অ্যাকশন বুঝাচ্ছে না। বিষয়টি, এটা কোনো অ্যাকশন বুঝাচ্ছে না। ক্লাসে, এটাও কোনো অ্যাকশন বুঝাচ্ছে না। আলোচনা করাটা অ্যাকশন বুঝাচ্ছে। এভাবে এখানেও যেমন কিনাটা, আরেকটা সহজ ভাষায় যেটা ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্য বলা হয়, যে আমরা কোনো কাজ করতে কষ্ট হইলে ওইটা হইলো ক্রিয়া। আমরা কোনো কাজ যখন করব, যদি আমাদের কষ্ট হয়, সেটাই ক্রিয়া, সেটা ভাব। যেমন কথা বলা, এটা কষ্ট। ভাত খাওয়া, এটাও কষ্ট। হাঁটা কষ্ট, দৌড়ানো কষ্ট, উঠবস করা কষ্ট। সব যেটাই কষ্ট হবে সেটাই ক্রিয়া। তাহলে এভাবে বুঝলে বাচ্চারা সহজে বুঝতে পারে।
তো এই তিনটা সেন্টেন্স আমি কেন লিখেছি, আমি ইচ্ছা করলে একটা দিয়ে 3000 সেন্টেন্স তৈরি করতে পারি, আর 3000 সেন্টেন্স করলে আমার ভিডিওর পরিমাণ হয়ে যাবে শত শত। এই জন্য তিনটে সেন্টেন্স দিয়ে বুঝলাম যে এইভাবে 3000 সেন্টেন্স তৈরি করা যাবে একটা স্ট্রাকচার দিয়ে। আর স্ট্রাকচারের গঠনটা কি, এটা তো আমরা প্রতিদিনই আলোচনা করি, প্রতিটা কন্টেন্টের ভিতরে আমরা আলোচনা করি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট আর মিজার, এগুলা সাবজেক্ট আর অবজেক্ট তো থাকেই। এগুলা যেহেতু আমরা প্রতিদিন আলোচনা করি, তাহলে এটা পড়তে 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 এমনিতেই মাথার ভিতরে ঢুকে যাবে। এই সেটিংটা আমাদের প্রথমে এসডব্লিউআর, যত ইংরেজিতে এসডব্লিউআর আছে সবগুলা একই সিস্টেমে হবে, শুধু এখানে অক্সিলিয়ারি ভার্বগুলা বসবে। এখানে অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ হবে, শুধু এই অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ হলে এই ক্রিয়াটাও চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না। অক্সিলিয়ারি ভার্ব আর ক্রিয়াটা, এই দুইটা জিনিস চেঞ্জ করলে আমার অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আমরা উদাহরণ দিলাম, বাবা কখন আমার জন্য 2টি মোবাইল কিনেছিল। বাবা কখন আমার জন্য 2টি মোবাইল কিনেছিলেন। এটাকে যদি আমরা এই এসডব্লিউআর দিয়ে করে, এসডব্লিউআর হয় ঠিক থাকবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব চেঞ্জ হবে, এখানে হ্যাজ বসবে, বা এখানে আমরা হ্যাড বসাতে পারি, আমরা হ্যাড বসালাম, আর এখানে B3 বসবে, বাইয়ের এখানে বসবে হ্যাড, এখানে বসবে B3 বট, আর সবগুলা ঠিক থাকবে, অর্থটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্সিলিয়ারি ভার্ব এবং ক্রিয়াটা, ভার্বটা চেঞ্জ করলে আমাদের পুরো কমপ্লিটলি ভাবে অর্থ চেঞ্জ হয়ে যায়। আরো ভিতরে যখন আমরা গ্রামার আলোচনা করেছি, শুধু আমরা ফাইলটা চেঞ্জ করেছি, সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকে। তো অনুরূপভাবে ইংরেজিতেও একই রকম প্যাটার্ন। তো এটা গেল আমাদের পাঁচটা স্ট্রাকচার ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে। এরপরে আমরা এখন আলোচনা করব ফিউচার টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করব, এবং কোন কোন ওয়ার্ডগুলোর পরে আমরা কোন কোন ওয়ার্ডগুলোর সাথে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ টেন্স ব্যবহার করব, সেটা এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। যে এখানে আমরা কিছু সেন্টেন্স লিখেছি, এগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এবং এগুলি কিভাবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহার হয় সেটা এখন আমরা আলোচনা করব। এখন উইল মোছার পরও কিন্তু এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। কিভাবে? কারণ আমরা তো গঠন প্রণালী দেখেছি, আমরা তো স্ট্রাকচারটা দেখেছি যে সাবজেক্ট উইল শেল B1, এখানে সাবজেক্ট বসছে, এখানে সাবজেক্ট বসছে, কিন্তু এখানে উইল শেল বসেনি। উইল শেল না বসেও কিভাবে ফিউচারের অর্থটা ইন্ডিকেট করে সেটা এখন আমরা বলবো। অন মানডে মানে সোমবার, অন মানডেটা এখনো আসেনি, আজকে শুক্রবার বা শনিবার, কিন্তু অন মানডেটা সামনে, ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড এটা। এরপরে টু নাইটটা আজকে সকালবেলা, আজ রাত বললে রাত্রে আসবে, এখনো অনেক টাইম বাকি আছে, তাইলে এটাও ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড, ফিউচারের ওয়ার্ড। তো একই সাথে আমরা ডাবল ফিউচার ইউজ করার দরকার নেই, এই জন্য আমাদেরকে এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে দ্য বয়েজ স্টার্ট স্কুল অন মানডে, যে মানডে স্কুল শুরু করবে ছেলেরা। এরপরে আই লিভ টু নাইট, আমি আজ রাতে ত্যাগ করব। এখানে আই লিভ টু নাইট না বলে, আমি আজ রাতে ত্যাগ করি না বলি, আমাদেরকে বলতে হবে আমি আজ রাতে ত্যাগ করব। এই টু নাইট হলো ফিউচার, অর্থাৎ সাবজেক্টের পরে B1 বসে, সাবজেক্টের পরে B1 বসলো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তবে শর্ত হচ্ছে ফিউচারের ওয়ার্ডগুলো থাকতে হবে, যেমন আগামীকাল, আগামী বছর, আগামী সপ্তাহে, পরের সপ্তাহে,
আগামী শনিবার, আগামী রবিবার, এইভাবে ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ডগুলো থাকতে হবে। এরপরে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এটা হলো আমাদের একটা ব্যবহার। এই ফর এ ডেফিনিট ফিউচার অ্যারেঞ্জমেন্ট, এটা ব্যবহার কখন করব আমরা? যে ভবিষ্যতে নির্দিষ্টভাবে কোনো কিছু হবে, ভবিষ্যতে নির্দিষ্টভাবে কোনো কিছু হবে। যেমন দ্য বয়েজ স্টার্ট স্কুল অন মানডে, এটা নির্দিষ্টভাবে ফিউচারে হবে। ফর ডেফিনিট ফিউচার অ্যারেঞ্জমেন্ট, এটার জন্য। এরপরে আরও কিছু সেন্টেন্স লিখেছি, যে এরপরে হলো a decision or plan without any definite arrangement. A decision or plan without any definite arrangement, যে এমন একটা পরিকল্পনা বা সিদ্ধান্ত যেটা কোনো নির্দিষ্ট ব্যবস্থাপনা নেই ভবিষ্যতে, শুধুমাত্র একটা ডিসিশন এবং একটা প্ল্যান। যে একটা প্ল্যান অথবা একটা প্ল্যান অথবা একটা ডিসিশন, এটা ভবিষ্যতে কোনো ব্যবস্থাপনা নেই, শুধু জাস্ট একটা ডিসিশন। যেমন এখানে আমরা সেন্টেন্সগুলো লিখেছি, তো এই সেন্টেন্সগুলো যেমন আই এম লিভিং টু নাইট, আই এম লিভিং টু নাইট, দে আর কামিং টুমোরো। যে আই এম লিভিং টু নাইট, এটা জাস্ট ডিসিশন, যে কোনো বন্ধুকে আমি বলছি যে আজ রাত আমি যাচ্ছি। দে আর কামিং টুমোরো, তারা আগামীকাল আসছে। আই এম গোয়িং হোম টু নাইট, আমি আজ বাড়ি যাচ্ছি। আই এম ফ্লাইং টু রোম নেক্সট উইক, পরবর্তী সপ্তাহ আমি রোমে উদ্দেশ্যে যাত্রা করব। তো এই যে চারটা সেন্টেন্স, এই চারটা সেন্টেন্স এগুলা জাস্ট প্ল্যান, এগুলা জাস্ট প্ল্যান অথবা ডিসিশন। এ ডিসিশন অর প্ল্যান উইদাউট এনি ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট, এই জন্য আমরা ব্যবহার করব। আর এগুলা এই সেন্টেন্সগুলা ব্যবহার করব সাধারণত ভার্বস অফ পজিশন, যে ভার্বগুলা কোনো যাত্রা বোঝায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা বোঝায়, ওই ভার্বগুলোর জন্য এই ডিসিশন অর প্ল্যান উইদাউট এনি ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট। যেমন লিভ, লিভ অর্থে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া। কিছু কিছু ভার্ব আছে যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া বোঝায়, আসা বোঝায়, থাকা বোঝায়। এই জাতীয় ওয়ার্ডগুলা আমরা ডিসিশন অর প্ল্যানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন লিভ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। কাম, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা। গো, অন্য জায়গা থেকে এক জায়গায় আসা যাওয়া। ফ্লাই, ফ্লাইং অর্থ উড়া। আই এম ফ্লাইং টু রোম নেক্সট উইক, অর্থাৎ আমি বিমানে করে পরবর্তী সপ্তাহে রোমে যাব। এই ফ্লাইং, এক জায়গা থেকে অন্য যাওয়া, এই জাতীয় যত ভার্ব আছে এগুলা ডিসিশন আর প্ল্যানের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, কিন্তু উইদাউট এনি ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট। উইদাউট এনি ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট, উইদাউট এনি ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট কিভাবে? যেমন একজন লোক ইংল্যান্ডে যাবে অথবা রোমে যাবে, তো এখন ট্রাভেল এজেন্সিতে গেছে, বললো যে আপনি কিভাবে যাবেন, প্লেনে যাবেন নাকি ট্রেনে যাবেন নাকি অন্য মাধ্যমে যাবেন। তো উনি চিন্তা করলো, পরিকল্পনা করলো যে কিভাবে গেলে আমার জন্য ভালো হয়। সে বললো যে যদি আমি ট্রেনে যাই, ট্রেনে গেলে তাহলে আমার লেট হবে, কারণ ট্রেন আসতে চলবে, আর প্লেনে গেলে আমার জন্য ভালো হয়, এইটা খুব দ্রুত চলে। তখন সেই সিদ্ধান্ত নিয়ে বলল যে আই এম ফ্লাইং টু রোম নেক্সট উইক, আমি প্লেনে করে যাব। আই এম ফ্লাইং টু রোম নেক্সট উইক, আমি পরবর্তী সপ্তাহ প্লেনে করে যাব। এটা হলো তার একটা ডিসিশন নিচ্ছে, একটা প্ল্যান, পরিকল্পনা, একটা ডিসিশন এবং একটা প্ল্যান অনুযায়ী সে সিদ্ধান্তটা নিয়ে আসছে যে
এইভাবে আমরা ব্যবহার করতে পারি এগুলা। এরপরে আর দুইটা সেন্টেন্স এখানে আমরা লিখছি, I am taking an exam in October. Tom and John are meeting tonight. আজ রাতে জন এবং টম মিটিং করছে। এইখানে এগুলো কিন্তু ফিউচার, কারণ ইন অক্টোবর মানে অক্টোবর মাস এখনো আসেনি, এরপরে আজ রাত এখনো আসেনি, সকালবেলা বলছে যে রাতে মিটিং করবে। তো এখানে এটা আমরা কখন ব্যবহার করব? এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে ফর এ ডেফিনিট ফিউচার অ্যারেঞ্জমেন্টের জন্য। আর ফিউচার এখানে কন্টিনিউয়াস টেন্স যেটা, এটা আমরা ব্যবহার করব এ ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট ইন দ্য নিয়ার ফিউচার, যে একটা নির্দিষ্ট ব্যবস্থাপনা যেটা ভবিষ্যতে ঘটবে, যে বিষয়টা ভবিষ্যতে ঘটবে, এটা হলো কন্টিনিউয়াস ফর্মের জন্য আমরা ব্যবহার করব। আর এটা হলো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ব্যবহার, এটা হলো B1 সাবজেক্টের পরে, এটা হলো অ্যামিজারের পরে ভার্ব আইএনজি। তো যেমন আই এম টেকিং অ্যান এক্সাম ইন অক্টোবরে আমি যে পরীক্ষাটা দিচ্ছি এটা নির্দিষ্ট পরিকল্পনা, নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট। যেমন টম অ্যান্ড জন আর মিটিং টুনাইট, আজ রাতে টম এবং জন মিটিং করছে। তো মিটিং করছে, এখানে আই এম টেকিং আমি দিচ্ছি অ্যান এক্সাম ইন অক্টোবর আমি পরীক্ষা দিচ্ছি, এটা দ্বারা আমরা ফিউচার বোঝাচ্ছি। টম অ্যান্ড জন আর মিটিং টুনাইট, আজ রাতে টম এবং জন মিটিং করতেছে আজ রাতে, এটা ফিউচার। এই জাতীয় ওয়ার্ডগুলোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো প্রেজেন্ট ইনডেপেন্ডেন্ট টেন্স। ফিউচার ইন্ডিপেন্ডেন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। আরেকটা ব্যবহার করতে পারি যে ভার্বস আর মুভিং ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, যে ক্রিয়াগুলো দিয়ে আমরা মুভ করি এক জায়গা থেকে অন্য জায়গা, ওইগুলোর জন্য আমরা ডিসিশন অথবা প্ল্যানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তবে উইথাউট এনি ডেফিনিট অ্যারেঞ্জমেন্ট। এইটা গেল আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কিছু ব্যবহার কখন আমরা করব। আরো কিছু ব্যবহার এখন আমরা দেখাবো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স আমরা আরো কোথায় কোথায় ব্যবহার করব। তবে এটা এখানে যে লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, এখানে সবগুলো কিন্তু ফিউচারের ওয়ার্ড। টু নাইট, টুমরো, টু নাইট, নেক্সট উইক, ইন অক্টোবর, টু নাইট, এভাবে ফিউচার এর ওয়ার্ডগুলো থাকবে, ভবিষ্যতের ওয়ার্ডগুলো থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমরা আরো কিছু ব্যবহার দেখাতে যাচ্ছি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের। আমরা কিছু সেন্টেন্স লিখেছি, আরো কিছু সেন্টেন্স লিখেছি, যে এই সেন্টেন্সগুলোর ভিতরে আমরা একটা হলো ইন্টেনশন, উদ্দেশ্য, অভিপ্রায় বা ইচ্ছা, এই জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি। যে উদ্দেশ্য, অভিপ্রায় এবং ইচ্ছা প্রকাশ করার জন্য আই উইল দ্বারা আমরা ইন্টেনশন ব্যবহার করতে পারি। এরপরে তো কিভাবে সেটা আমরা এক্সপ্রেস করব সেটা আমরা এখন দেখাবো। যে এখানে এই 4টি সেন্টেন্স লেখা আছে, এই 4টা সেন্টেন্স হচ্ছে কখন আমরা ব্যবহার করব, দ্য এক্সপ্রেশন অফ ইন্টেনশন অ্যাট দ্য মোমেন্ট অফ ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু ইচ্ছা করি যে কাজটা আমি অবশ্যই করব বা আমার উদ্দেশ্য এটা আমি করব, তখন আমরা ইন্টেনশন ব্যবহার করতে পারি। যেমন টেবিলের ভিতরে কেউ পড়তেছে, তো এই পড়ার সময় হঠাৎ তার ফোনটা বেজে উঠলো, তখন সেই টেবিল থেকে ফোনের দিকে তাকিয়ে বলল যে আমি এটার উত্তর দেব, এটা হলো ইন্টেনশন। আই উইল আনসার ইট, আমি এটার উত্তর দেব। তো এইভাবে আমরা ইন্টেনশন ব্যবহার করি। যেমন আবার এরকম হইতে পারে যে টেবিলের উপরে কিছু চিঠি দেখলাম,
চিঠিগুলো দেখে আমরা এক্সপ্রেশন করলাম যে যে এই চিঠিগুলোর উত্তর দেব, আজ রাতে এই চিঠিগুলোর উত্তর দেব। এটা হলো ইন্টেনশন, যে আমি অভিপ্রায়, ইচ্ছা। তো এটা আমরা এখানে আমরা সেন্টেন্সগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে আই উইল আনসার দোজ লেটার্স টুনাইট, আজ রাতে আমি চিঠিগুলোর উত্তর দেব। এই ইন্টেনশন ব্যবহার ক্ষেত্রে শুধু আই উইল দ্বারা ইন্টেনশন ব্যবহার করা হয়, ইউ অথবা হি এগুলোর দ্বারা ইন্টেনশন এক্সপ্রেস হয় না। আই উইল লিভ টুনাইট, আমি আজ রাতে ত্যাগ করব। আই উইল গো হোম টুনাইট, আমি আজ রাতে বাড়িতে যাব। তো এখানে উইল এবং নাইট দুইটাই কিন্তু ফিউচার। এখানে আই উইলটা ব্যবহার হয়েছে ইন্টেনশনের জন্য, এখানে আই উইলের এগুলো ব্যবহার হয়েছে ইন্টেনশনের জন্য। ইন্টেনশনটা কিরকম, যেমন আই উইল গো হোম টুনাইট, আজ রাতে আমি বাড়ি যাব। এটা হলো ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইন্টেনশন প্রকাশ। যেমন কারো বাবা অসুস্থ, তাকে ফোন করে জানানো হইলো যে তুমি বাড়িতে আসো, তখন সেই ডিসিশন নিয়ে ইন্টেনশন প্রকাশ করলো। কি সেটা? আই উইল গো হোম টুনাইট, আই উইল গো হোম টুনাইট, এটা হচ্ছে ইন্টেনশন। তো অনুরূপভাবে আই উইল সেল মাই কার, আমি আমার গাড়িটি বিক্রি করব, অ্যান্ড বাই এ বাইক, এবং একটা বাইক কিনবো। এটার ভিতরে ইন্টেনশন আছে। তো এটা ইন্টেনশন যে আমি গাড়িটি বিক্রি করব এবং আরেকটা বাইক কিনবো, এইটার ভিতরে ইন্টেনশন আছে। তো এটা গেল আমাদের ব্যবহার আমরা কখন করব, আই উইলের সাথে ফিউচার ওয়ার্ডগুলো থাকতে পারে। আই উইল যখন আমরা ব্যবহার করব তখন দ্য এক্সপ্রেশন অফ ইন্টেনশন অ্যাট দ্য মোমেন্ট অফ ডিসিশন, ডিসিশন এইভাবে ব্যবহার করতে হবে। এরপরে আর দুইটা সেন্টেন্স আছে যে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। গোয়িং টু, গোয়িং টু ইউজ টু এক্সপ্রেস ইন্টেনশন। এই গোয়িং টুটা আমরা এক্সপ্রেশনের জন্য ব্যবহার করতে পারি, ইন্টেনশনের জন্য ব্যবহার করতে পারি। গোয়িং টু প্লাস বি ওয়ান, এটার পরে আমরা ইন্টেনশনের জন্য ব্যবহার করতে পারি। কিরকম? যেমন হোয়াট আর ইউ ডুইং উইথ দ্যাট স্পেড, তুমি ওই কোদালটা দিয়ে কি করছো প্রশ্ন করা হচ্ছে। উত্তর কি হবে? আই এম গোয়িং টু প্ল্যান্ট সাম অ্যাপেল ট্রিজ, আমি কিছু আপেলের গাছ রোপণ করতে যাচ্ছি। এটা হলো জাস্ট ইন্টেনশন, যে আমি কিছু আপেলের গাছ রোপণ করতে যাচ্ছি। এই গোয়িং টু দ্বারা আমরা ইন্টেনশন ব্যবহার করতে পারি। আই এম গোয়িং টু, এটা ইন্টেনশন আমরা ব্যবহার করতে পারি, আই এম গোয়িং টু। তাহলে হোয়াট আর ইউ ডুইং উইথ দ্যাট স্পেড, আই এম গোয়িং টু প্ল্যান্ট সাম অ্যাপেলস ট্রিজ, আমি কিছু আপেলের গাছ রোপণ করতে যাচ্ছি। গোয়িং টু ইউজ টু এক্সপ্রেস ইন্টেনশন ব্যবহার করতে যাচ্ছি। এরপরে আমরা এখানে তিনটে সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলা আমরা কখন ইউজ করব? ফর দ্য নিয়ার ফিউচার উইথ টাইম এক্সপ্রেশন, ভবিষ্যতে কোনো কাজ আমরা করব, ভবিষ্যতে কোনো কাজ নিয়ার ফিউচার, ফিউচারটা খুব নিকটে, এই সময় আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। গোয়িং টু ব্যবহার করতে পারি। গোয়িং টুর সাথে আমরা টাইম এক্সপ্রেশন, সময় শব্দটা ব্যবহার করতে পারি। যখন গোয়িং টুর সাথে আমরা টাইম এক্সপ্রেশন, আমরা সময় উল্লেখ করে দিতে পারি। ফর দ্য নিয়ার ফিউচার উইথ দ্য টাইম এক্সপ্রেশন। যেমন কিভাবে? আমরা তিনটা সেন্টেন্স দিকে তাকাইলে বুঝতে পারবো। আই এম গোয়িং টু মিট টম অ্যাট দ্য স্টেশন অ্যাট 6, 6টা বাজে আমি স্টেশনে টমের সাথে দেখা করতে যাচ্ছি। আই এম গোয়িং টু মিট, দেখা করতে যাচ্ছি মানে এটা ফিউচার ইনডিফিনিট, যাব, এখনো যায়নি, যাচ্ছি। তো এটা টাইম এক্সপ্রেশন। কয়টা? অ্যাট 6 o'clock, 6টা বাজে, 6টা বাজে আমি টমের সাথে স্টেশনে দেখা করতে যাচ্ছি। এরপরে হোয়াট আর ইউ গোয়িং টু ডু হোয়েন ইউ গেট আপ ইউর ডিগ্রি, তুমি কি করতে যাচ্ছ যখন তুমি তোমার ডিগ্রিটা পাবে। তো এটা গোয়িং টু, গোয়িং টু এটা দ্বারা
টাইম বোঝাচ্ছে যে তুমি যখন তোমার ডিগ্রিটা পাবে তুমি তখন কি করবে, ডিগ্রিটা যে তুমি পাবে তখন তুমি কি করবে। হোয়াট আর ইউ গোয়িং টু ডু, তুমি কি করতে যাচ্ছ হোয়েন ইউ গেট ইউর ডিগ্রি, তোমার ডিগ্রিটা যখন তুমি পাবে তখন তুমি কি করতে যাচ্ছ। এটা টাইম এক্সপ্রেশন করছে, ডিগ্রি পাওয়ার পরে তুমি কি করবা ওই জিনিসটা এক্সপ্রেশন করা হচ্ছে। হি ইজ গোয়িং টু বি এ ডেন্টিস্ট হোয়েন হি গ্রোস আপ, সেই একজন ডেন্টিস্ট হবে, সে একজন ডেন্টিস্ট হতে যাচ্ছে যখন সে বড় হবে। হোয়েন হি গ্রোস আপ, হোয়েন গেট ইউর ডিগ্রি অ্যাট 6 o'clock। এইগুলা গোয়িং টু দ্বারা এগুলা টাইম এক্সপ্রেশন করছে, সরাসরি টাইম এক্সপ্রেশনটা আছে। তো এই টাইম এক্সপ্রেশন ছাড়াও গোয়িং টু আমরা ব্যবহার করতে পারি। তো এখানে এই তিনটেই টাইম এক্সপ্রেশন করছে গোয়িং এর সাথে। এ গোয়িং টু মিট, গোয়িং টু ডু, গোয়িং টু বি। এই গোয়িং টু গুলা গোয়িং টু পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে, বি1 ব্যবহার করা হয়। তো এখন এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্টের জন্য ব্যবহার করা হয়, মানে খুব নিয়ার ফিউচার, ফর দ্য নিয়ার ফিউচার উইথ এ টাইম এক্সপ্রেশন। যেমন আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা নিয়ার ফিউচার, খুবই নিকটে। তো এই জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো আমরা আবার ফর নিয়ার ফিউচার উইথাউট এ টাইম এক্সপ্রেশন, টাইম ছাড়াও আমরা নিয়ার ফিউচারে ব্যবহার করতে পারি। তো এটা গেল আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আমরা কখন ব্যবহার করব, আই উইল থাকলে আমরা ইন্টেনশনের জন্য ব্যবহার করব। দ্য এক্সপ্রেশন অফ ইন্টেনশন এট দ্য মোমেন্ট অফ ডিসিশনের জন্য আমরা আই উইল দিয়ে ব্যবহার করব। দ্য এক্সপ্রেশন অফ ইন্টেনশন এট দ্য মোমেন্ট অফ ডিসিশন, এটার জন্য। এরপরে গোয়িং টু ইউজ টু এক্সপ্রেস ইন্টেনশন, গোয়িং টুটা আমরা ব্যবহার করব, এই গোয়িং টুটা ব্যবহার করব ইন্টেনশনের জন্য। আবার গোয়িং টুটা আমরা ব্যবহার করব উইথ এ টাইম এক্সপ্রেশন, উইথ এ টাইম এক্সপ্রেশন নিয়ার ফিউচার গোয়িং টু আমরা ব্যবহার করতে পারবো। তো এই ব্যবহারগুলো ছাড়াও আরো কিছু ব্যবহার আছে, সেটা এখন আমরা দেখাতে যাচ্ছি। এই সেন্টেন্সগুলো সম্পর্কে আমরা একটু এক্সপ্লেনেশন করব। এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে, প্রথমে দুইটা সেন্টেন্স, তারপরে এটা এটা এটা, এই 8টা সেন্টেন্স আছে। প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে হি উইল বিল্ড আ হাউস, হি উইল বিল্ড আ হাউস, সে একটি বাড়ি তৈরি করবে। হি ইজ গোয়িং টু বিল্ড এ হাউস, সে একটি বাড়ি তৈরি করতে যাচ্ছে। এই দুইটা সেন্টেন্স ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। হি উইল বিল্ড আ হাউস, হি ইজ গোয়িং টু বিল্ড এ হাউস, দুইটাই ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তো দুইটার ভিতরে পার্থক্যটা কি? এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? দুইটার ভিতরে পার্থক্যটা হচ্ছে যে এখানে হি উইল বিল্ড এ হাউস অর্থ আমার ওপিনিয়ন, কিন্তু কোনো আইডিয়া নেই বাড়িটা যে তৈরি করবে বাড়িটা কিরকম হবে, কি টাইপের হবে, এরকম কোনো এক্সপ্লেনেশন নাই। এটা জাস্ট একটা ওপিনিয়ন যে একটা বাড়ি তৈরি করবে, বাড়িটা কি একতলা হবে না দোতলা হবে এরকম কোনো মিনিং নেই এখানে। আর হি ইজ গোয়িং টু বিল্ড আ হাউস, এটা হচ্ছে সে একটি বাড়ি তৈরি করতে যাচ্ছে। এটার অর্থ হচ্ছে সেই অলরেডি বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছে, এবং এই ওই বাড়িটা কি একতলা হবে নাকি দোতলা হবে, এবং কি ডিজাইনটা কীরকম হবে, কি কালারের হবে, ওই ম্যাপ ডিজাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে। এটা হচ্ছে এই এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটা। আর এরপরেরটা হচ্ছে দ্য লিফট উইল ব্রেক ডাউন, দ্য লিফট উইল ব্রেক ডাউন, লিফটটি ভেঙে পড়বে। দ্য লিফট ইজ গোয়িং টু ব্রেক ডাউন, লিফটটি ভেঙে পড়তে যাচ্ছে। একটা হলো লিফটটি ভেঙে পড়বে, আর একটা হলো লিফটটি ভেঙে পড়তে যাচ্ছে। এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? দ্য লিফট উইল ব্রেক ডাউন, লিফটটি ভেঙে পড়বে, এটার অর্থটা হচ্ছে যে লিফটে এখনো ভাঙে নাই, কিন্তু
লিফটের ভিতরে এত বেশি লোক উঠছে যে এই নিয়ার ফিউচার একটু পরেই ভাঙার সম্ভাবনা আছে, ভেঙে পড়বে নিয়ার ফিউচারে, এবং আমাদেরকে গেট আউট করতে হবে ওইখান থেকে আমাদেরকে নেমে যেতে হবে নেক্সট ফ্লোরে আমাদেরকে নেমে যেতে হবে। এটার অর্থ হচ্ছে এরকম যে নিয়ার ফিউচারে এটা ভেঙে পড়বে। আর দ্য লিফট ইজ গোয়িং টু ব্রেক ডাউন, এটার অর্থ হচ্ছে লিফটটি ভেঙে পড়তে যাচ্ছে, মানে লিফটটা যে ভেঙে যাচ্ছে এটা একটু আওয়াজ করতেছে। লিফট ভাঙার যে একটা শব্দ আছে ওই শব্দটা কানে আসতেছে এই যারা লিফটে উঠছে তাদের, এবং তারা বলতেছে দ্য লিফট ইজ গোয়িং টু ব্রেক ডাউন। এখন কয় আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে হবে, এই কারণ এটা উঠার পরে ভাঙতেছে যে ওই নয়েজটা তাদের কানে আসতেছে, এটা ভাঙ্গার মধ্যে রানিং। আর এটা রানিং না, এটাই একটু পরে ভেঙে পড়বে, কারণ 20 জন লোক উঠছে লিফটে, এখন আর একটু পরে এটা ভেঙে পড়বে, এই জন্য আমাদেরকে গেট আউট করতে হবে। আর এটা হচ্ছে অলরেডি কাজটা শুরু হয়ে গেছে, ভাঙ্গার শব্দটা তাদের কানে আসতেছে। হি উইল গেট বেটার, হি ইজ গোয়িং টু গেট বেটার। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? হি উইল গেট বেটার, সেই সুস্থ হবে, আর একটা হলো হি ইজ গোয়িং টু গেট বেটার, সে সুস্থ হতে যাচ্ছে। একটা হলো সে সুস্থ হবে, আর একটা হলো সে সুস্থ হতে যাচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু সেন্টেন্সেস? তো এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে হি উইল গেট বেটার মানে যে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার একটা প্রেসক্রিপশন দিয়ে দিছে, বা একটা কোর্স অফ ট্রিটমেন্ট দিয়ে দিছে যে আপনি এই কোর্সটা কমপ্লিট করেন, আপনি ভালো হয়ে যাবেন। এটার অর্থ হলো এটা, হি উইল গেট বেটার। আর হি ইজ গোয়িং টু গেট বেটার অর্থ সেই অলরেডি রিকভারি, তার সে সুস্থ হওয়ার পথে, সিমটমসগুলা সাইনগুলো দেখা যাচ্ছে সে যে সুস্থ হচ্ছে, আস্তে আস্তে তার শরীরের টেম্পারেচার কমতেছে। জ্বর ছিল, এখন আস্তে আস্তে টেম্পারেচারটা কমে আসতেছে, এটা দেখা যাচ্ছে। আগের মতো খাবার খেতে পারছে, কথা বলতে পারছে, তার ভালো লাগছে, এটা দেখা যাচ্ছে। হি ইজ গোয়িং টু গেট বেটার এর মধ্যে। তাহলে হি উইল গেট বেটার মানে ডাক্তারে একটা প্রেসক্রিপশন দিচ্ছে অথবা কোর্স দিচ্ছে, এই কোর্সটা কমপ্লিট করলে তুমি গেট বেটার হবা, এটার অর্থ হলো এটা। আর হি ইজ গোয়িং টু গেট বেটার মানে সে যে রিকভারি হয়, সে যে সুস্থ হচ্ছে, তার সিমটমগুলো দেখা যাচ্ছে, সে এখন কথা বলতে পারছে, তার টেম্পারেচারটা কমে যাচ্ছে, সে এখন আগের থেকে হাসি মুখী থাকছে, এটার অর্থ হলো হি ইজ গোয়িং টু গেট বেটারের অর্থ। এরপরেরটা আছে স্প্রিং উইল কাম অ্যাগেন, বার্ডস উইল বিল্ড নেস্ট। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা হ্যাবিচুয়াল অ্যাকশনের জন্য ব্যবহার হবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ বারবার আসবে, বারবার ঘটবে, একটা অভ্যাসের মতো, ওই জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ইউজ করতে পারি ফর ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশনস। যেমন স্প্রিং উইল কাম অ্যাগেন, স্প্রিংটা প্রতি বছরে বারবার আসে। তো বার্ডস উইল বিল্ড নেস্ট, পাখিরা বাসা বানাবে। এই স্প্রিংটা যখন আসে তখন পাখিরা বাসা বানায় এবং এটা বারবার আসে, এই জন্য হ্যাবিচুয়াল অ্যাকশনটা ব্যবহার হয় ফিউচার ইন্ডিপেন্ডেন্টে। তো এটা গেল আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট কিছু ব্যবহার। উইল বিল্ড এবং গোয়িং টুর মধ্যে পার্থক্যটা আমরা দেখিয়েছি, যে উইল বিল্ড, গোয়িং টু, এটার মধ্যে পার্থক্যটা কি? উইল ব্রেক ইজ গোয়িং, যে উইল গেট বেটার, হি ইজ গোয়িং টু গেট বেটার, এটার মধ্যে আমরা পার্থক্যটা দেখিয়েছি। আমরা আলোচনা করেছিলাম আই উইলটা ইন্টেনশনের জন্য ব্যবহার করা হয়। ইন্টেনশন মানে কি? ইচ্ছা, উদ্দেশ্য, অভিপ্রায়, নিজের ইচ্ছা, উদ্দেশ্য, অভিপ্রায় এগুলো প্রকাশ করার জন্য আমরা
আই উইল ব্যবহার করতে পারি। তবে এখন এই ইন্টেনশনটা যদি আমরা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসনের জন্য ব্যবহার করি, কিভাবে করতে হবে? আই উইল গো, আমি যাব এবং খুলবো দরজাটি, আমি দরজাটি খুলবো এবং যাব। এইটার ভিতরে ইন্টেনশন আছে। তো ইন্টেনশন মানে যে এখন আমি টেবিলে পড়তেছি বাসা, এখন একজন নক করতেছে আমার দরজায়, তখন আমি শুনতেছি কানে, তখন আমি বললাম যে আই উইল গো অ্যান্ড ওপেন দ্য ডোর, আমি যাব এবং দরজাটি খুলব। এটা হলো আমরা আই উইল ব্যবহার করতে পারি ফার্স্ট পারসনের জন্য, ইন্টেনশনের জন্য আই উইল ব্যবহার করি। এখন যদি থার্ড পারসন অথবা সেকেন্ড পারসন হয়, তখন আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে? হি ইজ গোয়িং টু রিজাইন, এটার ভিতরে ইন্টেনশন, এটা হলো থার্ড পারসন। হি ইজ গোয়িং টু রিজাইন, সে রিজাইন দিতে যাচ্ছে, এটার ভিতরে ইন্টেনশন আছে। তো আমরা যদি সেকেন্ড পারসন অথবা থার্ড পারসনের জন্য ইন্টেনশন ব্যবহার করতে পারি, গোয়িং টু ব্যবহার করতে হবে, গোয়িং টু। আর যদি আমরা ফার্স্ট পারসনের জন্য ইন্টেনশন ব্যবহার করি, আই উইল ব্যবহার করতে হবে। আর ইউ গোয়িং টু লিভ উইথাউট পেইং, তুমি কি বিল পরিশোধ করা ছাড়া চলে যাচ্ছ? এটার ভিতরে ইন্টেনশন আছে, চলে যাওয়ার তার ইচ্ছাটা। এটা হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের জন্য আমরা গোয়িং টু ব্যবহার করব, আর থার্ড পারসনের জন্য গোয়িং টু ব্যবহার করব ইন্টেনশনের ক্ষেত্রে, আর আই উইল ব্যবহার করব আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে। যেমন আই উইল গো অ্যান্ড ওপেন দ্য হল ডোর, দেয়ার ইজ সামওয়ান অ্যাট দ্য হল ডোর। এইভাবে আমরা ব্যবহার করব। তাহলে আমরা আই উইল ব্যবহার করব, আই উইল হলো ইন্টেনশনের জন্য ফার্স্ট পারসনের জন্য, আর সেকেন্ড পারসনের জন্য গোয়িং টু, থার্ড পারসনের জন্য গোয়িং টু, সেকেন্ড পারসনের জন্য গোয়িং টু। এটা গেল আমাদের গোয়িং টু এবং আই উইল ইন্টেনশনের ভিতরে ব্যবহার করা পার্থক্যটা, ব্যবহারের পার্থক্যটা। এখানে কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর অর্থ দেবে। প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখেছি সেটা হচ্ছে ইফ আই ড্রপ দিস গ্লাস ইট উইল ব্রেক, যদি আমি গ্লাসটি ছেড়ে দিই তবে এটা ভেঙে যাবে। তাহলে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি ইফ যুক্ত সেন্টেন্সে। ইফ যুক্ত সেন্টেন্সে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন ইফ আই ড্রপ দিস গ্লাস ইট উইল ব্রেক, যদি আমি এটা ছেড়ে দিই তবে গ্লাসটি ভেঙে যাবে। এখানে ইফ যদি তবে অর্থটা আসবে, যদি তুমি আসো তবে আমি যাব, যদি সে আমাকে ফোন করে তবে আমি ফোন রিসিভ করব। ইফ দ্বারা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, একটা হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর একটা হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। এটা টাইপ 1, টাইপ 1-এ ব্যবহার করতে হবে। তো এইটা হলো আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট সত্যযুক্ত বাক্যের জন্য। এটা হলো সত্যযুক্ত বাক্যের জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি। এরপরে সেন্টেন্সটা আছে I am putting this ladder on top of the pile so that she will read it first. এখানে সেন্টেন্সটার ভিতরে এই সেন্টেন্সটা হচ্ছে এই ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আগের সেন্টেন্সটা বুঝিয়েছে যে সত্য বুঝিয়েছে, আর এই সেন্টেন্সটা হচ্ছে পারপাস, উদ্দেশ্য। তো এই সেন্টেন্সটা হচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে। আগেরটা হলো সত্য আর এটা হলো পারপাস, উদ্দেশ্য। যেমন আই এম পুটিং দিস ল্যাডার অন টপ অফ দ্য ফাইল সো দ্যাট শি উইল রিড ইট ফার্স্ট, যে আমি চিঠিটি ফাইলের উপরে, একদম উপরে রাখতেছি
যাতে করে সে এটা প্রথমে পড়বে, সেই যাতে করে সে এটা প্রথমে পড়বে। অর্থাৎ আমি এই লেটারটি ফাইলের উপরে রাখছি যাতে করে সেই প্রথমে সেটা পড়তে পারে। এই পারপাস বুঝাইলে আমরা এই ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সও ব্যবহার করতে পারি। I am putting this letter on top of the pile so that she will read it first. এটা হলো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সো দ্যাট তো উদ্দেশ্য কোনো কিছু করার উদ্দেশ্য, পারপাস। আমি এই লেটারটা পাইলের উপরে রাখার উদ্দেশ্য হচ্ছে প্রথমে সে দেখে প্রথম তার দৃষ্টিতে যাতে আমার লেটারের উপরে পড়ে এবং সে সেটা পড়তে পারে, এই জন্যই এটা লেখা। 3 নাম্বারটা আছে when it gets warmer the snow will start to melt. When it gets warmer, it মানে snow, এই স্নোটা যখন গরম হয়ে যায় তখন এটা গলতে শুরু করে। এই হয়ান দ্বারা টাইম বোঝাচ্ছে, এটা দ্বারা টাইম বোঝাচ্ছে, এটার দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে, আর এটা দ্বারা সত্য বোঝাচ্ছে। তাহলে এটা এখানে আমরা 3 ধরনের সেন্টেন্স আমরা পেয়েছি যেটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহার করা যায়। একটা হলো সত্য জাতীয় বাক্যর জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করতে পারি, আর একটা হলো উদ্দেশ্য, কোনো কাজ করার উদ্দেশ্য থাকলে পারপাস, ওই জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি। আর একটা হলো টাইম বোঝানোর জন্য, টাইম। তো এই স্নোটা গলতে শুরু করে যখন এটা গরম হতে থাকে। এটা হয়ান বুঝাচ্ছে, যখন এই স্নোটা গরম হয়ে যাবে তখন গলতে শুরু করবে। হয়ান দ্বারা টাইম বোঝাচ্ছে। তাহলে আমরা 3 ধরনের সেন্টেন্স পেয়েছি, একটা হলো সত্যযুক্ত, একটা হলো উদ্দেশ্যযুক্ত, আর একটা হলো টাইম যুক্ত। এই 3টা ক্ষেত্রে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি। আর একটা হলো উই শেল ফাইট অ্যান্ড উই শেল উইন। এই শেল উইল দুইটাই আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। উইলটা সাধারণত ইন্টেনশন, কোনো কিছু করার ইচ্ছা, পরিকল্পনা, এরপরে অভিপ্রায়, এগুলোর জন্য আমরা আই উইল ব্যবহার করি বা উই উইল ব্যবহার করি। তো শেলটা আমরা কখন ব্যবহার করি? শেল সাধারণত মডার্ন ইংলিশে শেলের ব্যবহার নাই বললে চলে, আমেরিকান ইংলিশে শেলের ব্যবহার নেই। আর আমরা আই এর সাথে আই উইর সাথে শেল ব্যবহার করতে পারি ডিটারমিনেশনের জন্য। ডিটারমিনেশন সংকল্প, কোনো কাজ আমার করার সংকল্প, প্রতিজ্ঞা আছে, ওই জন্য আমরা শেল ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা 3টা সেন্টেন্স লিখেছি, উই শেল ফাইট অ্যান্ড উই শেল উইন। এখানে একটা ডিটারমিনেশন বোঝাচ্ছে যে আমরা যুদ্ধ করব এবং জয়লাভ করব। আবার এই সেন্টেন্সটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি, উই উইল ফাইট অ্যান্ড উই উইল উইন। আমরা যুদ্ধ করব এবং এই জয়লাভ করব। তো এখানে উই উইল এবং উই শেল দুইটাই ডিটারমিনেশন। উইলটা আমরা ডিটারমিনেশনের জন্য ব্যবহার করতে পারি, শেলটাও ব্যবহার করতে পারি। যেমন উই উইল হেল্প দ্যাট ওল্ড ম্যান, ওই বৃদ্ধ লোকটিকে আমরা সাহায্য করব, এইটাও ডিটারমিনেশন, যে ওই বৃদ্ধ লোকটিকে আমরা সাহায্য করব। এই উইলের উপরে জোর দেওয়া হয়েছে, ওই বৃদ্ধ লোকটিকে আমরা সাহায্য করব। তাহলে আমরা এখানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ব্যবহারের ভিতরে আমরা পেয়েছি সত্য জাতীয় বাক্য বুঝলে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করব। টাইম জাতীয় বাক্যর জন্য আমরা ব্যবহার করব যখন তখন, হয়ান যুক্ত। আর উদ্দেশ্যের জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি। এবং কি ডিটারমিনেশনের জন্য আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করতে পারি, যেগুলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। এই 3টা হলো ডিটারমিনেশন, এর 3টা সেন্টেন্স ডিটারমিনেশন, আর এটা হলো টাইম, আর এটা হচ্ছে পারপাস, আর এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। 3 প্রকার, টাইপ 1, 2, 3। তো এটা টাইপ 1 এর জন্য ব্যবহার করা হবে। তো আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত।